এবার এক হচ্ছে মুসলিম বিশ্ব, গঠন হবে ইসলামিক আর্মি। থাকবে না ফিলিস্তিন রাষ্ট্র, আরব নেতাদেরকে নেতানিয়াহুর হুমকি। রাশিয়ার সামরিক মহড়া, শক্তির খেলায় আছে বাংলাদেশ, ভারত সহ 6 দেশ। গাজায় তীব্র ক্ষুধার কষ্ট, ক্যামেরা বেঁচে সাংবাদিকরা কিনছেন রুটি। ইসরায়েলে হুতিদের সুপারসনিক হামলা, লন্ডভন্ড সামরিক ঘাঁটি। বর্বরতা থামছে না ইসরায়েলের, কাতারের পর মিশরকেও করেছিল টার্গেট। নেপালে ফের জেনজিদের বিক্ষোভ, পরামর্শ ছাড়া মন্ত্রী নিয়োগে বিপাকে নতুন প্রধানমন্ত্রী। ভারতের রাস্তায় লাখো ছাত্র জনতা, মোদির সফরের আগেই আসামে তীব্র হলো আন্দোলন। কাতারের রাজধানী দোহার সাম্প্রতিক বিমান হামলার পর মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আবার উঠেছে প্রশ্ন। এতদিন ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানে নীরব থাকা দেশেই এবার হয়েছে আঘাত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এবার জোরালো আলোচনা। মুসলিম দেশগুলো কি সত্যি যৌথ সামরিক বাহিনী বা ইসলামিক আর্মি গঠনের পথে হাঁটবে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দোহায় আক্রমণ চালিয়ে ইসরায়েল যেন ঝাঁকিয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বকে। এতদিন ফিলিস্তিনে চালানো হত্যাযজ্ঞে অনেক দেশ ছিল নীরব, শুধু বিবৃতি, শুধু ফাঁপা কথা। কিন্তু 9 সেপ্টেম্বর কাতারের মাটিতে ঘটে যাওয়া আঘাত যেন আঘাত ফেলল তাদের কলিজায়। ধোঁয়ায় ভরা আকাশ, দ্রুত ছড়িয়ে পড়া ক্ষোভ, সব মিলে মনে হচ্ছে কেউ ঘুম থেকে জাগিয়ে দিল। এমন প্রেক্ষাপটে উঠে এসেছে এক পুরনো প্রশ্ন: মুসলিম বিশ্ব কি এখন ইসলামিক আর্মি গঠনের চিন্তা করছে? ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বললেন যে এখন সময় এসেছে যৌথ নিরাপত্তা কাঠামো গড়ার। যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়, সে মতো একটি বাহিনী গঠন করলে আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে, এমন বার্তাই তিনি দিয়েছেন। তাও বলছেন যৌথভাবে শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বও দরকার। তবে বাস্তবতা সহজ নয়। অতীতে মিশ্র, আরব লীগ ও অন্যান্য সংস্থার উদ্যোগগুলো আংশিক আশাব্যঞ্জক হলেও রাজনীতি বিভাজন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও বিভিন্ন দেশের ভিন্ন জোটগত সম্পর্ক আটকে দিয়েছে এসবকে। এখনও সৌদি ইরান টানাপোড়েন, উপসাগরীয় রাজনীতির কৌশল ও পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক, এসবই মিলিয়ে হয়েছে বড় বাধা। সংযুক্ত আরব আমিরাত যেমন 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, এখন তারা চাপের মুখে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই যেন দাঁড়িয়ে আছে এক দ্বিধার মোড়ে। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা নাকি মুসলিম বিশ্বের ভেতরের ঐক্য, একসাথে দুটো সম্ভব নয়। দোহা হামলার কেন্দ্রে ছিল ফিলিস্তিনের সংগ্রাম। গাজার রক্তপাত মুসলিম তরুণ প্রজন্মকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আবেগী করে তুলেছে। সামাজিক মাধ্যমে তারা সরব ইসলামিক আর্মির দাবিতে। তবে বাস্তবতা কঠিন। সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা, সামরিক জোটের বৈচিত্র্য আর অর্থনৈতিক বৈষম্য একে অপরের পথে বড় বাধা। কিন্তু যদি এই বাধা ভেঙে সত্যি যৌথ বাহিনী গড়ে ওঠে, তবে তা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও আনতে পারে নতুন মাত্রা। জাহান, RTV। কোনোভাবেই থামছে না ইসরায়েল। বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণায় আবারও সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। পূর্ব জেরুজালেমের কাছে বসতি সম্প্রসারণের অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গঠন করতে দেবেন না কোনো ফিলিস্তিন রাষ্ট্র। আর এই অবস্থান শুধু ফিলিস্তিনি নয়, আন্তর্জাতিক মহলেও তৈরি করেছে গভীর উদ্বেগ। চুরি তো চুরি, আবার সিনাজুরি। যাদের ছিল না কোনো রাষ্ট্র, দয়া করে দেওয়া হয়েছিল আশ্রয়, সেই আশ্রয়কেই যেন ছোবল দিল বিষাক্ত সাপ হয়ে। যারা দিয়েছিল জায়গা, তাদেরকেই করেছে ভূমিহারা, বইয়ে দিয়েছে রক্তের সাগর, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। তবুও যেন মিটছে না রক্ত পিপাসা। আর আজ যখন একে একে বিশ্বের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসেবে, তখনই দখলদার ইসরায়েলের নাটের গুরু নেতানিয়াহু দাঁড়িয়ে ঘোষণা দেন, ফিলিস্তিন থাকবে না, এই ভূমি আমাদের। এমন সৃষ্টতা শুধু দখলদারেরই থাকতে পারে। গত 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে মালে আদুমিমে বসতি সম্প্রসারণের এক অনুষ্ঠানে নেতানিয়াহু ঘোষণা দেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না। তার ভাষায়, এই ভূমি একেবারেই ইসরায়েলের। পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত E1 এলাকায় তৈরি হবে প্রায় 3400 নতুন বাড়ি, যা পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে আলাদা করে দেবে। অথচ ফিলিস্তিনিরা তো বহুদিন
ধরেই পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন পরিষ্কার বলছে 1967 সালের পর গড়ে ওঠা সব বসতি অবৈধ, কিন্তু এই বাস্তবতা যেন উপেক্ষা করছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সরাসরি সতর্ক করেছেন, শান্তির একমাত্র সমাধান হলো পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। তার ভাষায়, নেতানিয়াহুর এই পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ আগেই বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশগুলো এখনও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকেই সমর্থন করছে, তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার অবস্থান এখনও অস্পষ্ট। এদিকে মাটিতে বাস্তবতা আরও ভয়াবহ। পশ্চিম তীর ও গাজায় সহিংসতা প্রতিদিন বাড়ছে। জেরুজালেমে বন্দুক হামলায় প্রাণ গেছে 6 জনের, আর গাজায় 2023 সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছে 64,000-এরও বেশি ফিলিস্তিনি। প্রতিটি প্রাণ যেন এক একটি অসমাপ্ত স্বপ্ন, প্রতিটি মৃত্যু যেন অন্যায়ের কফিনে শেষ পেরেক। আজকের প্রশ্ন, এমন নির্মম দখলদারিত্ব আর কতদিন চলবে? ফিলিস্তিনের স্বপ্ন কি সত্যি শেষ হয়ে আসছে, নাকি আবারও ইতিহাসে আসবে এক অপ্রত্যাশিত মোড়? অর্পিতা জাহান, RTV। পশ্চিমাদের সতর্ক করতে শুরু হয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025। আকাশে যুদ্ধবিমান, মাটিতে সৈন্য আর সমুদ্রে যুদ্ধজাহাজ। এই মহড়ায় এবার জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশ। তবে মহড়ায় নয়াদিল্লির অংশগ্রহণ কেড়েছে বিশেষ নজর। আকাশ জুড়ে গর্জন করছে যুদ্ধবিমান, মাটিতে দাঁড়িয়ে আছে 1 লাখ সৈন্য, আর সমুদ্র পারে ভেসে উঠছে যুদ্ধজাহাজ। এমন এক বিশাল সামরিক মহড়া জাপাত 2025। রাশিয়া ও বেলারুশের এই যৌথ মহড়ায় এবার জায়গা করে নিল বাংলাদেশ, ভারত সহ 6টি দেশ। এই আয়োজন শুধু সাধারণ মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির জন্য এক বড় বার্তা। কারণ যখন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন তুঙ্গে, তখনই ভারত রাশিয়ার পাশে দাঁড়িয়ে অংশ নিল এই মহড়ায়। এতে অনেকের চোখে ধরা পড়ছে মস্কো নয়াদিল্লির নতুন ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন এই মহড়ার। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পায় এই তথ্য। 16 সেপ্টেম্বর মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে জানা যায়, 5 দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে ভারত পাঠিয়েছে কুমাওয়ান রেজিমেন্টের 65 জন সেনা। সেখানে শুধু কৌশলগত অনুশীলনী নয়, প্রদর্শিত হয়েছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজও। যেন শক্তি প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতের যে কোনো আক্রমণ ঠেকাতে ঘোষণা হয় যৌথ প্রস্তুতির। এদিকে এই ঘটনা প্রবাহ রূপ নেয় আরও নাটকীয়তায়, কারণ পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটো দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা হয়ে উঠেছে তীব্র। সেই প্রেক্ষাপটে এই মহড়া যেন বার্তা দিচ্ছে রাশিয়া ও তার মিত্ররা প্রস্তুত। তবে আরও চমকপ্রদ তথ্য হলো, এই মহড়ায় শুধুমাত্র ভারতই একমাত্র বিদেশি রাষ্ট্র নয়। ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, কঙ্গো ডিআরসি ও মালিও অংশ নিয়েছে এই মহড়ায়। তবে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, মহড়ায় ভারতের অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে সবার। বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্র হয়তো এশিয়ার এমন এক গুরুত্বপূর্ণ মিত্রকে হারাতে পারে, যে মিত্রকে দীর্ঘদিন ধরে চীনের মোকাবিলায় ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখে এসেছে ওয়াশিংটন। এদিকে গেল মাসেই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা। ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির উপর 50% শুল্ক আরোপ করে অভিযোগ করেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে করছে সহায়তা। গাজায় চলমান ইসরায়েলি সংঘাতে বেড়েই চলেছে খাদ্যের অভাব। ইসরায়েল শুধু ঘরবাড়ি ধ্বংস করছে না, ভেঙে দিচ্ছে খাদ্য সহায়তাও। বেঁচে থাকার সংগ্রামে তাই যারা একসময় তাদের ক্যামেরা দিয়ে তুলে ধরতেন যুদ্ধের সত্যতা, তারাই এখন বাধ্য হয়ে সেই যন্ত্র বিক্রি করে কিনছেন রুটি। এমনই এক গল্প উঠে এসেছে ফ্রিল্যান্স সাংবাদিক বশির আবু আল শায়েরের জীবনে। বিস্তারিত দেখুন অর্পিতা জাহানের রিপোর্টে। একসময় যে ক্যামেরা দিয়ে ধরা পড়ত গাজার রক্তাক্ত সত্য, সেই ক্যামেরায় হয়ে উঠল রুটির বিনিময়ের শেষ ভরসা। ক্ষুধার যন্ত্রণায় কাঁপতে থাকা সন্তানদের মুখ যখন শুকিয়ে যায় বাবার সামনে, তখন ম্লান হয়ে যায় সাংবাদিকতার আলো, চোখের জলেই লেখা হয় গল্প।
এটাই গাজার সাংবাদিক বশির আবু আল শায়েরের জীবন কথা, যেখানে একটি ক্যামেরা হয়ে দাঁড়িয়েছে তার সন্তানের বেঁচে থাকার শেষ সম্বল। ৪২ বছরের এই ফ্রিল্যান্স সাংবাদিক, যিনি এতদিন নিজের লেন্সে বিশ্বের সামনে গাজার ধ্বংসযজ্ঞ তুলে ধরেছেন, এখন বাধ্য হয়েছেন সেই লেন্সটাই বিক্রি করতে, কারণ তার সন্তানেরা দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। বাড়ির ভেতরে খাবার বলতে কিছুই নেই, এক টুকরো রুটিও যেন হয়ে উঠেছে স্বপ্নের মতো। বশির নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা বিক্রির পোস্ট দেন। তিনি জানালেন, এটা কোনো প্রচারণা নয়, এটা ছিল এক ডুবে যাওয়া মানুষের শেষ চেষ্টা, খড়কুটো আঁকড়ে ধরার মতো মরিয়া প্রয়াস। তার ভাষায় বোঝা যাচ্ছিল সন্তানদের অনাহারে কাতরাতে দেখা এক বাবার অসহায়ত্ব কতটা গভীর হতে পারে। প্রিয় ক্যামেরাকে তিনি বলতেন নিজের তৃতীয় নয়ন, অথচ সেটি বিক্রি করতে বাধ্য হলেন শুধু সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য। এই কষ্টে একা নন তিনি। আরেক সাংবাদিক আহমেদ আবদেল আজিজও একই যন্ত্রণার শিকার। পরিবারের মুখে খাবার তুলে দিতে তাকে বিক্রি করতে হয়েছিল নিজের মাইক্রোফোন, কিন্তু সেই টাকায় তাদের পরিবার মাত্র 2 দিন টিকতে পেরেছিল। আহমেদ পরে বলেছিলেন, ক্ষুধার যন্ত্রণায় মানুষ রাস্তায় লুটিয়ে পড়ছে, আর সাহায্য কেন্দ্রগুলো হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। এখন তিনিও ক্যামেরা বিক্রির কথা ভাবছেন। যে যন্ত্র একসময় যুদ্ধকে নথিভুক্ত করত, সেটি আজ বিক্রি হচ্ছে বেঁচে থাকার জন্য। অর্পিতা জাহান, RTV। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইয়েমেনের হুতি বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের কথা। রাতের আধারে হঠাৎ কেঁপে উঠল বর্বর ইসরায়েলের আকাশ। তবে এ কোনো বজ্রপাত নয় কিংবা আতশবাজিও নয়, বরং দিগন্ত কাঁপিয়ে ছুটে চলেছে আগুনে মোড়া এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে উঠল মরুভূমির সেনাঘাঁটি। হ্যাঁ, এমনই এক নাটকীয় দৃশ্য দেখা গেছে দখলদার এই দেশটির নেঘেভ অঞ্চলে, যেখানে ইয়েমেনি বাহিনী নিক্ষেপ করেছে তাদের সুপারসনিক ক্ষেপণাস্ত্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলি দখলকৃত এলাকায় চালিয়েছে সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। 12 সেপ্টেম্বর শুক্রবার আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত এনেছে নেগেভ মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে। সংবাদ মাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। বিবৃতিতে আরও জানানো হয়, আক্রমণের পর আশেপাশে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বাধ্য হয়েছেন আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে। সারি আরও জানান, ড্রোন ইউনিট আর 2টি অভিযান চালায়, একটিতে এলাত সংলগ্ন রামন বিমানবন্দরে, আরেকটি নেগেভের আরেক সামরিক স্থাপনায়। ইয়েমেনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব হামলা গাজায় ধ্বংসযজ্ঞ ও ইয়েমেনের উপর ইসরায়েলি বিমান হামলার জবাব। সারি জোর দিয়ে বলেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে। এর আগে হুতি আনসারুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, এখন থেকে ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের কোথাও থাকবে না নিরাপদ আশ্রয়। তারা জানান, বিমানবন্দর, সেনাঘাঁটি, এমনকি বসতি এলাকাও হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম সম্পর্ক পরিচালক আবদুল্লাহ আল আহনুমি বৃহস্পতিবার বলেন, রাজধানী সানার তহরির স্কয়ারে নাগরিকদের লক্ষ্য করে চালানো জায়নিস্ট শাসনের ভয়াবহ অপরাধ কোনোভাবেই থাকবে না জবাবহীন। তিনি আরও জোর দিয়ে বলেন, ইয়েমেনের পাল্টা হামলা সামরিক ঘাঁটি, বিমানবন্দর, বসতি স্থাপনকারীদের সমাবেশ ও অন্যান্য সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করেই করা হবে। আল আহনুমি আরও বলেন, তাদের জনগণের রক্ত অমূল্য, তাই এর প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে আরও ভয়াবহ হামলায়। শামীম, RTV। শুধু কাতার নয়, এবার মিশরেও নাকি হামলা করতে চেয়েছিল বর্বর ইসরায়েল। কায়রোতে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের এই গোপন পরিকল্পনা শেষ মুহূর্তে ফাঁস করে দিয়েছে মিশরের গোয়েন্দারা। কায়রোর বার্তা এখন একেবারে স্পষ্ট, তাদের ভূখণ্ডে হামলা মানে সরাসরি যুদ্ধ ঘোষণা। বিস্তারিত দেখুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। কায়রোর আকাশে তখনও ঝলমল করছে সূর্য, কিন্তু অদৃশ্যভাবে ঘনিয়ে আসছিল ভয়ঙ্কর ঝড়। রাতের আধারে আঁকা হচ্ছিল এক গোপন নকশা। কায়রোর বুকেই হামাস নেতাদের হত্যার জন্য চুপিসারে ফাঁদ পেতেছিল বর্বর ইসরায়েল, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই গোপন চক্রান্ত। মিশরের গোয়েন্দারা যেন অন্ধকার ভেদ করে বের করেছিলেন এই তথ্য, আর সেখানেই থেমে গেল এক ভয়ঙ্কর খেলার শুরু। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছেন এই তথ্য। একজন উচ্চপদস্থ
নিরাপত্তা কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনগুলো স্পষ্ট করে বলেছে বহুদিন ধরেই কায়রোতে হামলার ছক কষছিল তেল আবিব। এর আগেও নাকি যুদ্ধবিরতির আলোচনার আড়ালে এমন চেষ্টা করেছিল তারা, যা শেষমেশ হয়ে যায় ব্যর্থ। মিশরের বার্তা এবার একেবারে সোজাসাপটা। তারা জানিয়েছে তাদের ভূখণ্ডে হামাস নেতাদের নিশানা করার যে কোনো পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন ধরা হবে, আর এর মানে দাঁড়ায় সরাসরি যুদ্ধ ঘোষণা। পাল্টা জবাব দিতেও তারা এক মুহূর্ত দেরি করবে না। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনেও উঠে এসেছে সে চিত্র। এদিকে কাতারের রাজধানী দোহায় গেল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এরপরই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। দোহার সেই আক্রমণের পরই নেতানিয়াহু হুঁশিয়ারি দেন হামাসকে পৃথিবীর যে কোনো জায়গায় খুঁজে বের করবে তারা। তার ভাষণে ভেসে আসে আরও উগ্র বার্তা, যেসব দেশ হামাসকে আশ্রয় দিচ্ছে তাদের হয় বহিষ্কার করতে হবে, নয়তো ইসরায়েলের আঘাত নিতে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতেই মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে দিয়েছেন এই বিবৃতি। তবে বিশ্লেষকদের মতে মিশরের সতর্কবার্তা আসলে হামাসকে নয়, বরং কায়রোর নিজস্ব অবস্থানকে কেন্দ্র করেই। তারা মনে করেন মিশর হামাসকে রক্ষা করছে না, বরং নিজেদের মর্যাদার রক্ষার লড়াই করছে। কারণ তাদের মাটিতে কোনো বিদেশি শক্তির আক্রমণ মানে শুধু নিরাপত্তা নয়, কৌশলগত অবস্থানকেও আঘাত করা। মিশর বহুদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আলোচনার টেবিল থেকে সরিয়ে রাখা হচ্ছে তাদের। এতে কায়রোর ভয় আরও বেড়েছে কোনো বড় আক্রমণ যেন না ঘটে, যা সিনাই সীমান্ত ভেঙে ডেকে আনবে বিশৃঙ্খলা। হাওলাদার শামীম, RTV। যেখানে সবার আশা ছিল এক নতুন নেতৃত্ব হয়তো দেবে মুক্তির পথ, সেখানেই আবার নেমে এলো অন্ধকার। রাজনৈতিক অস্থিরতা যেন পিছু ছাড়ছেই না নেপালের। মাত্র কদিন আগে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগে রাস্তায় উচ্ছ্বাস দেখা গেলেও নতুন নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ফের ক্ষোভে ফুঁসছে তরুণ প্রজন্ম। কাঠমান্ডুর রাজপথ আবারও যেন কেঁপে উঠছে বিক্ষোভে। নেপালের রাস্তায় আবারও তরুণ প্রজন্মের হাহাকার। নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতভর গর্জে উঠল তারা। নেপালি সংবাদ মাধ্যম সেতুপতির এক প্রতিবেদনে এসেছে সেই তথ্য। 14 সেপ্টেম্বর রোববার গভীর রাতে কাঠমান্ডুর বালুয়াটের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আবারও নেমে এলো শত শত তরুণ, হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের অন্যতম মুখ সুদান গুরুং। অভিযোগ একটাই, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি আন্দোলনকারীদের পরামর্শ ছাড়াই করেছেন মন্ত্রিসভা গঠন, তাই তাদের চোখে এই সরকারের নেই কোনো বৈধতা। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তরুণরা আবার রাস্তায় নামে কেউ তাদের থামাতে পারবে না। তারা যেমন সরকারকে বসিয়েছেন ঠিক সেখান থেকে উপড়েও ফেলতে পারবেন। তিনি অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ আরজাল ভেতর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন নিজেকে। গেল আন্দোলনের নিহত ও আহতদের স্বজনরাও যোগ দেন এই বিক্ষোভে, যেন রাস্তায় শোক আর ক্ষোভ মিলেমিশে একাকার হয়ে যায়। এদিকে রোববার প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ইতিমধ্যেই আরজালকে দিয়েছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থমন্ত্রী করেছেন সাবেক আমলা রামেশ্বর খানালকে, আর জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কুলমান ঘিসিংকে, যিনি একসময় লোডশেডিং কমিয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা। আলোচনার পর একে একে এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন কার্কি। তবে তরুণদের অভিযোগ এসব কিছু হয়েছে তাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই। অথচ মাত্র কদিন আগে দুর্নীতি, নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছিল নেপালের তরুণ সমাজ। জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি গুলিও চালানো হয়েছিল তাদের উপর। প্রাণ গেছে অন্তত 71 জনের। এই আন্দোলনের চাপেই পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তারপরই ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। কিন্তু দায়িত্ব নেওয়ার কদিনের মধ্যেই আবারও তার পদত্যাগের দাবি তুলেছে সেই একই জেনজি প্রজন্ম। হাওলাদার শামীম, RTV। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যেন লেগেছে পালা বদলের ঢেউ। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর তা এসে লেগেছে ভারতেও। সম্প্রতি নেপালে জেনজিদের আন্দোলনের সরকার পতনের পর প্রতিবেশী দেশেও জ্বলে উঠেছে ক্ষোভের আগুন। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিহার ও আসামে, যেখানে মোরান সম্প্রদায়ের বিশাল বিক্ষোভ কাঁপিয়ে দিয়েছে রাজপথ। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
গেল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার চাকরির প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়েছিল বিহার। এবার বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসাম। ১০ সেপ্টেম্বর বুধবার আসামের তিনসুকিয়া জেলায় দেখা গেল এক অন্য রূপ। মোরান সম্প্রদায়ের প্রায় ২০,০০০ মানুষ একসাথে নেমে এলো রাস্তায়। চারপাশে স্লোগানের ঢেউ, হাতে ব্যানার প্লাকার্ড। একটাই দাবি, অবিলম্বে মোরানদের দিতে হবে তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা। আসাম ট্রিবিউনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন। তালাব, ককোপাথার ও মার্ঘেরিটা থেকে শুরু হওয়া কর্মসূচি তিনসুকিয়া শহরে করে বিশাল সমাবেশ। শহর জুড়ে ছিল তুমুল উত্তেজনা, কারণ আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আসাম সফরে। কড়া নিরাপত্তার মধ্যেই বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। নারী পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেয় এতে। মুহূর্তেই রাজপথ পরিণত হয় দাবি দেওয়া আর প্রতিবাদের মঞ্চে। সমাবেশে এএমএসইউ সভাপতি পলিন্দ্রা বরা জানান, মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই মোরান সহ ৬টি সম্প্রদায়কে দেয়া হবে এসটি মর্যাদা। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও রয়ে গেছে কাগজেই। ১০ বছর কেটে গেলেও হয়নি কিছুই। বরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, ২০২৬ সালের নির্বাচনের আগেই যদি দাবি পূরণ করা না হয় তবে শুরু হবে আরও ভয়াবহ আন্দোলন। এমনকি তারা সরকারকে ৭২ ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন। যদি কোনো পদক্ষেপ না আসে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। একই সুরে এএমএসইউ সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন, কংগ্রেস ঠকিয়েছে, এজিপি ঠকিয়েছে, আর এখন বিজেপিও ভাঙছে প্রতিশ্রুতি। তাদের অভিযোগ, মোরানদের সবসময় রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগেই তাই চাপ বাড়াতে চাইছে এএমএসইউ। আর আন্দোলনের পরদিনই থানার চারিয়ালিতে আবারও বসে প্রতিবাদ সভা। সেখানেও ছাত্রনেতারা স্পষ্ট জানিয়ে দেন, এই লড়াই হবে ঐক্যের, এই লড়াই হবে অধিকার আদায়ের। হাওলাদার শামীম, আরটিভি। দর্শক, সপ্তাহে বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবার এক হচ্ছে মুসলিম বিশ্ব, গঠন হবে ইসলামিক আর্মি। থাকবে না ফিলিস্তিন রাষ্ট্র, আরব নেতাদেরকে নেতানিয়াহুর হুমকি। রাশিয়ার সামরিক মহড়া, শক্তির খেলায় আছে বাংলাদেশ, ভারত সহ ৬ দেশ। গাজায় তীব্র ক্ষুধার কষ্ট, ক্যামেরা বেঁচে সাংবাদিকরা কিনছেন রুটি। ইসরায়েলে হুতিদের সুপারসনিক হামলা, লন্ডভন্ড সামরিক ঘাঁটি। বর্বরতা থামছে না ইসরায়েলের, কাতারের পর মিশরকেও করেছিল টার্গেট। নেপালে ফের জেনজিদের বিক্ষোভ, পরামর্শ ছাড়া মন্ত্রী নিয়োগে বিপাকে নতুন প্রধানমন্ত্রী। ভারতের রাস্তায় লাখো ছাত্র জনতা, মোদির সফরের আগেই আসামে তীব্র হলো আন্দোলন। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।